এক্সামিনেশন অফ পেশেন্ট আছে, ঠিক আছে? পেশেন্ট হিসেবে এক্সামিন করা। একটা পেশেন্ট যদি আসে চেম্বারে, তাহলে সবসময় মনে রাখতে হবে ফিজিশিয়ানের লেফট সাইডে পেশেন্ট বসবে, অর্থাৎ পেশেন্ট বসানো হবে পেশেন্টকে, বা এক্সামিনেশন বেডও রাখা হয় লেফট সাইডে, ঠিক আছে? আর হচ্ছে যে একটা মেল ডক্টর যদি হয়, ফিমেল পেশেন্ট যদি হয়, ফিমেল অ্যাটেন্ডেন্স মাস্ট, নার্স হোক অ্যাটেন্ডেন্ট হোক, এটা কিন্তু মাস্ট, এটা রুলসের মধ্যে। আর হচ্ছে যে প্রথমে কেস টেকিং আমাদের নিতে হবে, তার মধ্যে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস এগুলো লিখতেই হবে, আর ডেট, পেশেন্ট কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, তার সব কিছু আমাদেরকে এক জায়গায় লিখতে হবে। আচ্ছা, এবার আছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে 6টা পয়েন্ট যেটা আমাদের ম্যান্ডেটরি। অ্যানিমিয়া কোথায় দেখবে? লোয়ার প্যালপেবল কনজাংক্টিভা, মানে হচ্ছে লোয়ার আইলি, লোয়ার প্যালপেবল কনজাংক্টিভা। অ্যানিমিয়া, পেশেন্ট যখন অ্যানিমিয়া চেক করবে তখন দেখবে কি পেশেন্টকে আপওয়ার্ড লুক হতে হবে, উপর দিকে পেশেন্ট তাকাবে, আর লোয়ার প্যালপেবল কনজাংক্টিভাকে রিট্রাক্ট করে দেখতে হবে। আর কোথায় দেখা যাবে? টাঙের চিপে, ঠিক আছে, নোজে, আর হচ্ছে নেল বেড। এছাড়া অ্যানিমিয়ার যে হিমোগ্লোবিন কম হলে তো অ্যানিমিয়া বলে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা দেখে নেবে, মেলদের কত থাকে, ফিমেলদের কত থাকে, আর কত নিচে গেলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, 6, 5 এর নিচে গেলে তখন ব্লাড ট্রান্সফিউশন করতে লাগবে। এছাড়া আছে ইকটেরাস, 1 নম্বর থাকে প্যারা ইকটেরাস, যেটা আরেকটা হচ্ছে জন্ডিস। জন্ডিস হচ্ছে আপার প্যালপেবল কনজাংক্টিভাতে দেখতে হবে যে স্ক্লেরাটা, চোখের যে সাদা অংশটা সেটা হলুদ আছে কিনা, ঠিক আছে? নেল বেড, জেনারেল স্কিন, এগুলো কিন্তু পেশেন্ট গেলে মাস্ট অবজার্ভ করতে হবে, ঠিক আছে? বিলিরুবিনের নরমাল লেভেল জানা আছে? হ্যাঁ, 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডিএল অবধি ধরা হয়, সেখানে 1 অবধি আমরা ধরি। 1 থেকে 2 যদি হয় ল্যাটেন্ট জন্ডিস, সিমটম দেবে না কিন্তু বিলিরুবিন লেভেল রাইজ বাড়তে থাকে। 2 এর উপর গেলে ক্লিনিক্যাল জন্ডিস। ক্লিনিক্যাল জন্ডিস বলতে চোখের আমরা স্ক্লেরা পোর্শনে দেখো ইয়েলো ডিসকালরেশন হবে, জেনারেল স্কিনে একটা ইয়েলোইশ ভাব থাকবে, ইউরিন ইয়েলো ভাব থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 3 নাম্বার সায়ানোসিস। সায়ানোসিস হচ্ছে লুইস ডিসকালরেশন অফ স্কিন। কোলাপস পেশেন্টের যেটা হয়, কোলাপস হলে অক্সিজেন সাপ্লাই যদি কম হয়, পেশেন্ট একটা ব্লুইশ ডিসকালরেশন দেখা যায় শরীরে, ঠিক আছে? সেটা হচ্ছে সায়ানোসিস। সেটা কোথায় দেখবো? টাঙে আর নোজে। 2 রকম হয়, একটা সেন্ট্রাল সায়ানোসিস, একটা পেরিফেরাল সায়ানোসিস। পেরিফেরাল গুলো দেখবো কোথায়? ফিঙ্গার, হাতগুলো কি নীল হয়ে যাবে, পেশেন্ট কোলাপস সিভিএ যদি হয়, কারণ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে আমরা এই সিমটম কিন্তু পাবো। আর হচ্ছে ক্লাবিং। ক্লাবিং হচ্ছে এই যে নেল বেড গুলো রয়েছে, সেই নেল বেডে যে সফট টিস্যু, তার বালবাস সোয়েলিং, যদি এই টিস্যুর বালবাস সোয়েলিং হয়, দুটো নেলস এইভাবে আমরা রাখলে মধ্যখানে একটা ডায়মন্ড শেপ তৈরি হবে, তার মানে তার ক্লাবিং নেই। দুটো নেল এভাবে রাখলে যদি অ্যাটাচ হয়ে যায়, তার ক্লাবিং আছে। অনেকের ক্ষেত্রে আমরা ডেইলি মানুষের মধ্যে দেখবেন যে নোখটা অনেকের একটু ফোলা থাকে, নেল বেডটা একটু ফোলা থাকে, একটু মোটা থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ক্লাবিং পাবে। দুটো নেল জয়েন করলে এরকম একটা ডায়মন্ড শেপ কিন্তু আসবে না। এই ডায়মন্ড শেপটা না থাকলে ক্লাবিং প্রেজেন্ট। দুটো নেল বেডের মাঝে এটা থাকলে ক্লাবিং নেই, পেশেন্ট ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে ডায়মন্ড শেপ থাকলে পেশেন্ট ঠিক আছে। হ্যাঁ, ডায়মন্ড এটা হচ্ছে নরমাল। দেখুন আপনার নেলস হয়তো বলে ডায়মন্ড শেপটা পাবেন, নরমাল। লিম্ফ অ্যাডিনোপ্যাথি, শরীরে লিম্ফ নোড আছে আমাদের, যদি ম্যালিগন্যান্স কেসে বেশি পাওয়া যায়, ক্যান্সারে যদি নেই, সেটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি ওটার অনেক ভাগ আছে, যে স্পুন শেপ নেল হতে পারে, ঠিক আছে? সেগুলো তখন দেখতে হবে যে তার কোনো শারীরিক প্রবলেম আছে, ঠিক আছে? এমন নয় যে এটা প্রত্যেকের হবে, এটা 100 জনের মধ্যে খুব কম ধরনেরই পাওয়া যায়।
আচ্ছা, লিম্ফ অ্যাডিনোপ্যাথি। লিম্ফ অ্যাডিনোপ্যাথি দেখলে যে লিম্ফ নোড, শরীরে লিম্ফ নোড আছে যেটা আমাদের ম্যালিগন্যান্ট কেসের ক্ষেত্রে বেশি লাগে। সেই লিম্ফ নোড এনলার্জ হয়, ফুলে যায়, সোয়েলিং হয়, বড় হয়। হয়তো বেসিক্যালি যেটা ধরা হয় ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, যেটা খুব কমন নাম ফাইব্রো অ্যাডিনোমা, ইউএসজিতে খুব কমন পাওয়া যায় ফাইব্রো অ্যাডিনোমা। এটা কিন্তু বিনাইন, ঠিক আছে। এইটা থেকে যদি ম্যালিগন্যান্সি হয় তখন কিন্তু লিম্ফ নোডে একটা সোয়েলিং হবে। সেটা কোথাকার লিম্ফ নোড? ব্রেস্টে অ্যাডিনোমা হচ্ছে, তার মানে হচ্ছে অ্যাক্সিলা আর হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, মানে সার্ভাইকাল রিজিয়ন। এই রিজিয়নে এই জায়গাগুলোতে ফোলা থাকবে, অ্যাক্সিলা। এইগুলো যদি আমরা দেখি যে লিম্ফ নোড প্যালপেট করে এনলার্জ পাচ্ছি, তার মানে পেশেন্টের ম্যালিগন্যান্সি কিন্তু হতে পারে। তখন আমরা তাকে সেই অনুযায়ী ইউএসজি দেবো, এমআরআই দেবো, ঠিক আছে। না ধরা হলে সিটি, তারপর এমআরআই, আমরা একটা একটা করে স্টেপে। প্রথম ইউএসজি হচ্ছে বেসিক। এখানে দেখবো যে আদৌ কোনো অ্যাটাক হয়েছে কিনা। অ্যাটাক হলে সেটা কোথায় গেছে সেটার জন্য আমরা সিটি করবো, সিটি স্ক্যান, সেই এরিয়া। কোন সেল, কোন নার্ভ অ্যাটাক হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু ফার্দার এমআরআই। ওরা বলে দেবে যে এই জায়গাতে লোকেট করবে, এখানটা অ্যাবনর্মালিটি আমরা পাচ্ছি, ঠিক আছে। আর একটা হচ্ছে 6 নম্বর ইডিমা। ইডিমা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফেজ। টিস্যুর মধ্যে জল জমছে, পা ফুলছে, খুব কমন পা ফুলে যাওয়াটা। সেটা সবসময় কিডনির কারণে হয় তা না, কিডনি ছাড়াও হতে পারে লিভার, হার্ট, এই সমস্যাগুলো হতে পারে। এই অবধি আগের দিন বলা হয়েছিল, ঠিক আছে, জেনারেল এক্সামিনেশন। না, মেইনলি আমরা বলি কিডনি, কিন্তু কিডনি থেকে সবসময় না, লিভারের সমস্যা থেকেও হতে পারে, কার্ডিও হতে পারে। কার্ডিওতে পেশেন্টের মধ্যে যে সিমটম থাকবে যে তার ডিপ অ্যাজমাটিক কোনো কিছু আছে কিনা, মানে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, মানে তার 20 বছর ধরে অ্যাজমা আছে বলে ইডিমা হয়ে সেরিব্রালে অ্যাটাক হলো, সরি কার্ডিওতে অ্যাটাক হলো, সেটা কিন্তু নয়। ডিপসনিয়া আছে কিনা, মানে তার শ্বাসকষ্ট আছে, ঠিক আছে। যেটা আমরা অ্যাজমার পেশেন্ট বলি যে 10 বছর ধরে অ্যাজমা ইনহেলার আছে, সেই পেশেন্টের ক্ষেত্রে বলছি না, সার্টেন হয়তো ডিপসনিয়া হচ্ছে, চলতে ফিরতে শ্বাসকষ্ট হচ্ছে, সেই সিমটম যদি আমরা পাই, তার সাথে যদি ইডিমা পাই, তখন আমরা ব্লাড টেস্ট দেবো, লিপিড প্রোফাইল, বেসিক যেগুলো আগে সেগুলো। তারপরে তো ইসিজি তো আসবে আমাদের। এছাড়া লিভারের কজও হতে পারে। লিভারের ক্ষেত্রে হচ্ছে কি দেখা যাবে পেটে জল জমছে, অ্যাসাইটিস। পেটে এক্সামিনেশন করলে পাবেন যে দেখবেন 3-4টে স্টেপ আছে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। পারকাশন যখন করা হয় তখন ওই কোথাও জল জমছে কিনা বোঝা যায়। যে কোনো মানুষের শরীরের উপর হাত এভাবে রেখে এই আঙুলটা এইভাবে পারকাশন করে করে বডিতে চেক করতে হবে, ঠিক আছে। এগুলো পরে আচ্ছা, সেইভাবে আপনি অ্যাসাইটিসটা করা যায় যে জল জমেছে কিনা। আচ্ছা, এগুলো হচ্ছে জেনারেল কিছু সাইন আমরা দেখবো। এছাড়া টেম্পারেচার, লিভার আচ্ছা টাইপের মধ্যে আছে পিটিং আর নন পিটিং, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা এখন দেখবো যে ম্যাক্সিমাম পেশেন্ট বয়সকালে ম্যাক্সিমাম 70 অব তো সবারই পাবে কম বেশি, পায়ের পাতাটা প্রচুর ফুলে যায়। সেক্ষেত্রে প্রথম আমরা দেখি কিডনি। এবার কিডনি যদি হয় জেনে রাখবেন মুখে একটা তার সিমটম থাকবে কি মুখটা নুন শেপ হবে, চাঁদের মতো, চাঁদ যেমন পুরো গোল হয় চাঁদের মতো নুন শেপ ফেস হবে। স্পেশালি স্টার্ট হবে এই লোয়ার আইলিড থেকে, তারপর আপার আইলিডে যাবে, তারপর পুরো মুখটা ফুলবে, ঠিক আছে। এটা হচ্ছে যদি কিডনির সাথে সংক্রমিত কিছু আসে। আচ্ছা, এবার হচ্ছে টেম্পারেচার। বডি টেম্পারেচার পেশেন্ট এলে আমাদেরকে দেখতে হবে তার ফিভার আছে কিনা। আচ্ছা, এবার টেম্পারেচারের কিছু ভাগ আছে। নর্মাল কত বডিতে? 98.4 ফারেনহাইট। এবার হচ্ছে কন্টিনিউয়াস। এক নম্বর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি পাবো? আমাদের তিনটে হবে, কন্টিনিউয়াস, রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট। কন্টিনিউয়াস হচ্ছে কি থ্রু আউট দ্য ডে টেম্পারেচার থাকবে,
বেস লাইন টাচ করবে না। টেম্পারেচারে গ্রাফ হয় হচ্ছে এরকম। এটা হচ্ছে টেম্পারেচার ডিগ্রি ফারেনহাইট, আর এইভাবে যাবে ডে 1 2 করে এক এক দিনে, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন আপনার আজকে শুরু হলো এটা 0 এক নাম্বার মানে টেম্পারেচার শুরু হলো ও বাড়তেই থাকছে আবার কত কমলো, কিন্তু কখনোই বেস লাইনটা টাচ করবে না। মানে হচ্ছে 98.4 যেটা এই বেস লাইন টাচ করে আবার যে উঠবে জল, এই জিনিসটা হবে না। বেস লাইনে টাচ করবে না, হয়তো 102 অবধি উঠবে, এভাবে উঠতে উঠতে 101 এখানে ধরুন 101 অবধি গেল কি হয়, কিন্তু ও কখনোই বেস লাইনকে টাচ করবে না। নামবে 100 নামলো আবার 101 এইরকম হবে। এটা তো থ্রু আউট দ্য ডে যদি টেম্পারেচার থাকে। বেসিক্যালি আমরা টাইফয়েডে পাবো, ইউটিআইতে পাবো। টাইফয়েডের পেশেন্ট কিন্তু বলবে সারাদিন গায়ে একটা তাপ থাকে, সে প্যারাসিটামল খা বা যেই ওষুধই খা, সারাদিন বলবে পেশেন্ট গায়ে একটা তাপ আমার থাকছে। আর হচ্ছে ইউটিআই, এগুলোর মধ্যে কিন্তু কখনোই বেস লাইন টাচ করবে না, ঠিক আছে? হ্যাঁ, থ্রু আউট দ্য ডে থাকবে, ঠিক আছে? আচ্ছা, রেমিটেন্স মানে হচ্ছে ও বেস লাইন টাচ করবে না, কিন্তু হাই ফিভার হবে। মানে যেটা আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ধরি 100 101 এর মধ্যে একটা টেম্পারেচার থাকবে, রেমিটেন্স যদি হয় ও কিন্তু হাই ফিভার থাকবে, 102 103 ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা যেমন পাই, ঠিক আছে? আর হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার হাই ফিভার হবে, কিন্তু তার সাথে সাথে পালস করবে। পালসের নরমাল কত? 72 বিটস পার মিনিট। 60 to 100 আমরা নরমাল বলি, এভারেজ 72 বিটস পার মিনিট। যদি 100 এর উপর আমরা পালস পাই সেটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, আর যদি 60 এর নিচে পাই ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? আর এখানে পালস ইনক্রিজ করবে, মানে নরমালের থেকে বেশি যাবে ইন্টারমিটেন্ট ফিভার, ঠিক আছে? হাই ফিভার থাকবে, তার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে যে আমরা পালস তো আমরা চেক করবো এই পেশেন্টের বিপি পালস, ঠিক আছে? ইন্টারমিটেন্ট হাই ফিভার 102 এর উপর, ঠিক আছে? 102 103 রেমিটেন্ট। এটা দুটো পালস অক্সিমিটারে অক্সিজেনটা শো করে আর পালস বিটটা তো শো করে, কিন্তু পালস বিটটা হঠাৎ দেখা গেল তার 100 উপরে নর্মাল দিচ্ছে কেন? দেখতে হবে পেশেন্ট কোথা থেকে দৌড়ে ঝাঁপে এসেছে কিনা। কোনো দৌড়ঝাঁপ করে কিছু ব্যাগে বসে আছে, চুপচাপ বসে আছে, তাহলে তাকে একবার অবজার্ভ করলে হবে না, আবার তাকে দেখতে হবে যে ওটাই তার নর্মাল ভ্যালু আসছে কিনা। যদি দেখি যে ওটাই আমরা রেগুলার পাচ্ছি, তাহলে ধরতে হবে ওটাই তার ক্ষেত্রে নর্মাল। যেমন দেখবেন অনেকের ক্ষেত্রে 110 108 হচ্ছে মানে উপরের ব্লাড প্রেশার, আর আবার নিচেরটা থাকে হয়তো 80, তার ক্ষেত্রে ওটাই নর্মাল। কিন্তু আমরা হয়তো বলে দিলাম আপনার তো লো প্রেশার আছে, আপনি কাকুকে বুঝিয়ে যাবেন, কিন্তু কাকুর ফট করে প্রথম দিন বলাটা উচিত না। 7 দিন দেখলাম যে তার আমি
বাকি 15 যেটা আমাদের আদার্স পার্ট, হ্যাঁ সেটা বের। তাহলে এবার তার যদি ওটাই থাকে তার শরীরে জলই নেই, তাহলে রক্তটা কত বেশি ফ্লো হবে, কত জোরে যাবে। পার্সোনাল টেস্ট করলাম না না আমারও জানা হবে সেটা তার হাইপোথাইরয়েডিজমের তো প্রচুর কারণ আছে, সেটা তো আলাদা একটা প্রসঙ্গ। আচ্ছা এটা ফিভারটা গেল, ফিভার পার্টটা। এবার হচ্ছে পালস। পালস বললাম যে নরমাল হচ্ছে 60 থেকে 100 বিট পার মিনিট, এভারেজ হচ্ছে 72 বিট পার মিনিট। পালস মাপার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, পেশেন্ট এলেই পালস মাপতে যাবে না, মিনিমাম 5 মিনিট ওকে বসতে দিতে হবে, ঠিক আছে? 5 মিনিট মিনিমাম সে রেস্ট নেবে, আর হাত এরকম থাকবে হবে না, একদম রেস্টে রাখবে, হাতে এর মুভমেন্ট বেশি না, রেস্টে হাতটা একদম এভাবে রেখে ধীরে সুস্থে মাপবে। এটা পালসটা একটু বলবেন কি? পালস কি শুধু নার্ভের এই জায়গাতেই থাকে? আমরা দেখি ওটা ওই জায়গায়, এবার ধরুন এটা থেকে অনেক সময় পাওয়া যায় না কিন্তু। না কখনো অবশ্যই পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আসতে একটা কোয়েশ্চেন ভাইভাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের অ্যাম্পুটেশন হয়েছে, হাত নাই, তারা কি করতে হবে? হ্যাঁ হাড়ের এখানে, ঘাড়ের এখানে বলতে এই যে এই জায়গাটা এখানে ভাবে ফিমোরাল পালস, ফিমোরাল পালস, ঠিক আছে? বিভিন্ন ভাবে পালস আমরা ঠিক এই ম্যান্ডিবেল তার নিচে এই যে মধ্যখানে জায়গাটা। আর পালস দেখার নিয়ম দেখবেন অনেকে এই থাম দিয়ে এরকম ভাবে বসিয়ে দেয়, বা এই দুটো আঙুল, এটা না, এই তিনটে ফিঙ্গার লাগবে, কিন্তু তিনটে কাজ আছে, সেই কাজগুলো বলি যে একটা হচ্ছে ডিস্টাল ফিঙ্গার, ঠিক আছে? এই তিনটে ফিঙ্গার যখন বসাবেন এই মিডিল ফিঙ্গারটা দিয়ে কিন্তু ব্লাড ফ্লোটা হাতে এসে লাগবে, ঠিক আছে? একটা দিয়ে হাতে মানে আর্টারিটাকে আমাদেরকে প্রেস করতে হবে, আরেকটা দিয়ে ইনডেক্স ফিঙ্গার দিয়ে আমরা বাধা দিচ্ছি, দিয়ে মিডিল ফিঙ্গারটা দিয়ে আমরা কিন্তু অনুভব করছি, ফিল করছি জিনিসটা। তিনটে কিন্তু কাজ আছে। হ্যাঁ এবার আপনি যদি মনে করেন আমি প্রত্যেকটা পেশেন্টের অনুভব করবো যে তিনটে আঙুল আমার কতটা কাজে দিল, তাহলে পেশেন্ট পালিয়ে দেবে, অত টাইম তো দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ এভাবে তিনটে আঙুল দিয়ে এর জন্য 3 ফিঙ্গার মেথড বলা হয় পালস মাপার পদ্ধতি, ঠিক আছে? পালস রেট বললাম। আর হচ্ছে বিপি, বিপি হচ্ছে কত? নরমাল 120/80 মিলিমিটার অফ এইচ। এককগুলো কিন্তু সবসময় মানে মাথায় রাখবেন, পরীক্ষা পারপাসে হয়তো না বললে হয়তো পুরোটাই নাম্বারটাকে কাট করে দেয়, কারণ 120/80 তো অনেক কিছু না, মিলিমিটার অফ এইচ মানে হচ্ছে বিপি একক। স্মোকিং, এক্সারসাইজ, রেস্ট, সাইক্লিং, এই কাজগুলো করে আসার 10 মিনিট পরে নামবে। একটা পেশেন্ট সিগারেট খেয়ে চলে এলো, তারপরে তার বিপি মাপা যায় না, তাকে 10 মিনিট রেস্টে ছাড়বে। সাইক্লিং করে এলো, 5 তলা বিল্ডিং থেকে হাঁপিয়ে এলো, তাকে বিপি মাপা যায় না, 10 মিনিট সে জল পাক। আচ্ছা বিপি মাপার যে পশ্চারটা আসে সিটিং পজিশন হবে, আর হচ্ছে কি স্ট্রেট বসবে, মানে এইরকম কাঠের চেয়ার হলে সব থেকে বেশি ভালো। পেশেন্ট সিটিং এ বসবে পুরো এরকম স্ট্রেট ভাবে, হেলান দিয়ে গদি চেয়ারে ওরকম ভাবে কিন্তু ভুলভাল মাপা, ঠিক আছে? আর বিপি মাপতে সবাইকে উপরের প্রেশারটাকে কি বলে? সিস্টোলিক, সেটাকে ডায়াস্টোলিক। আচ্ছা আর হচ্ছে রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট কি? 18 বিট পার মিনিট। 18 কে বলবো হ্যাঁ রেসপিরেটরি রেট হচ্ছে 18, এটা হচ্ছে নন অ্যাভারেজ, হ্যাঁ পার মিনিট, এগুলো গেল জেনারেল এক্সামিনেশনের মধ্যে। একটা পেশেন্ট নিলে আমরা মোটামুটি এই জিনিসগুলো একটা পেশেন্টের মধ্যে দেখি। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিটটা শোনা আছে? অ্যাপেক্স বিট হচ্ছে হার্টের যেটা, হ্যাঁ
অ্যাপেক্স পিক কোন জায়গায় এই ওইটা লিভ ফিফথ ইন্টারকস্টাল স্পেসে প্রথমে আইডেন্টিফাই আমি করতে হবে এখানে বুঝবো ক্লাভিকলের উপর দিয়ে যাচ্ছে ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ফিফথ আর সিক্সথ এর মিডল স্পেস। এটা মিনিমাম একটা যখন আপনি পেশেন্টকে দেখবেন মানে ইনফরমেশন দেখার পর আপনার আইডিয়া হয়ে যাবে, কিন্তু প্রথমে এইভাবে দেখে দেখে যেতে হবে। প্রথম আর কি আইডেন্টিফাই করতে হবে কোন জায়গাটা মিড লাইন থেকে 9 সেন্টিমিটার ঠিক আছে। ফিফথ ইন্টারকস্টাল স্পেস এটা হলো মেইন পয়েন্ট, এছাড়াও চারটে পয়েন্ট কেস ফিক্স যেটা আমাদের বসানো পাঁচটার মধ্যে এটা হলো মেইন পয়েন্ট। বাকি যেখানে যাই পাবো এইখানে হচ্ছে সবথেকে বেশি প্রমিনেন্ট হয়। ঠিক আছে, এছাড়া লিখে নিতে পারেন পয়েন্টগুলো। অ্যাওরটিক এরিয়া, অ্যাপেক্স পিক ছাড়া চেস্ট পিস বসানো অন্যান্য এরিয়াগুলো। অ্যাওরটিক এরিয়া, অ্যাওরটিক এরিয়া হচ্ছে রাইট অফ স্টার্নাম at second intercostal space বানাটা কোথায় and sternum থেকে রাইট সাইডে sternum থেকে যাবে second intercostal space রাইট সাইডে সেকেন্ড intercostal space রিবস এর উপর কিন্তু চেস্ট পিস বসানো হয় না, ফাঁকা যে মিডল জায়গাটা সেখানে বসানো হয়। ঠিক আছে, এটা গেল অ্যাওরটিক। পালমোনারি এরিয়া, পালমোনারি এরিয়া একমাত্র লেফট সাইডে আমরা দেখি, লেফট সাইড থেকে যাবেন। এটা গেল রাইট সাইডের থেকে পালমোনারিটা হবে লেফট সাইডে সেকেন্ড। আরেকটা হচ্ছে ট্রাইকাসপিড। বলছি ম্যাডাম বলছি এটা যে করছেন না একটু প্র্যাকটিক্যালি বিষয়টা একটু ভাইটাল দেখেও দিয়ে দেখা না আপনি কিছু মনে করবেন না প্র্যাকটিক্যালি কিন্তু হার্টবিটটা ভাইটাল ব্যাপার এটা আমাদের দেখা দরকার ঠিক আছে, আপনি সেট দেবেন। আমি একটু থিওরিটা বলে ওগুলো দেখিয়ে দিচ্ছি। যা যা থিওরিতে বলছেন প্র্যাকটিক্যালি বডির উপর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড অ্যাওরটিক গেল, পালমোনারি গেল, ট্রাইকাসপিড। হার্টের চ্যাপ্টার পড়া হলে এই নামটা খুব পরিচিত। এটা একটা বাল্বের নাম, ট্রাইকাসপিড বাল্ব। ঠিক আছে, এটা কোথায় পাবে? লেফট সাইডে দেখো ফোর্থ ইন্টারকস্টাল স্পেস। ঠিক আছে,
আচ্ছা, আলাদা আলাদা ব্যাটারি ব্যাপার আছে। আপনার যখন ইচ্ছা মানে যে সময় নির্দিষ্ট কোনো সময় নেই তো। কালকেও একটা নতুন ছেলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এই অপশনটাকে বলছি রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা লিখে নিন আপনারা। ওটা তাহলে কি তাহলে হেডিংটা কি দেবো? Ninth region of abdomen. Ninth এই region. টপিকটা ninth region of abdomen। বলুন সম্ভব। তার মধ্যে ফার্স্ট এক নাম্বার যেটা থাকছে সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম। আচ্ছা, খুব বোঝা অস্পষ্ট। রাইট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে? এদিকটা রাইট সাইড, যা হবে সবের আগে রাইট ডিভিশন। সেম নাম, এদিকটা যা হবে সবের আগে লেফট ডিভিশন। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াম এটা হলে এটা হবে লেফট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে? এইটার নাম হলো এপিগেস্ট্রিয়াম। এপিগেস্ট্রিয়াম আর ওইটা হলো লেফট হাইপোকন্ড্রিয়াম। তিনটা লিখলাম না, ঠিক আছে? ওটা লেফট হাইপোকন্ড্রিয়াম। এবারে হচ্ছে চার, রাইট লাম্বার রিজিয়ন। ছয়টা গেলে লেফট লাম্বার রিজিয়ন, আর পাঁচ হচ্ছে আম্বিলিকাস। ঠিক আছে, এই অবধি বুঝতে পারছেন? তাহলে এটা রাইট লাম্বার রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, আম্বিলিকাস। তারপর হলো কি সাত। অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে বলেছিলাম এখান থেকে পয়েন্টটা থেকে যাবে, তাহলে তার নামও তাই রাইট ইলিয়াক ফসা, বা ফসা বলুন বা রাইট ইলিয়াক রিজিয়ন। ঠিক সেম, এটা লেফট। রিজিয়ন। আর এটা হচ্ছে নাইনটা হচ্ছে লেফট না রাইট রিজিয়ন এরিয়া। রিজিয়ন জানি আরেকটা ফসাটাকে মানে একটা পোর্শন বলে, টোটালটাকে কিন্তু রিজিয়ন বা পয়েন্টটা বলতে হবে। ইলিয়া ইলিয়া। এইটাই ইলিয়া মানে ইন্টেস্টাইনে ইলিয়াম, জেজুনাম, এই ব্যাপারগুলো ওই নামের সাথে নাম মিলেই সব নাম। হ্যাঁ, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আচ্ছা, এটা হচ্ছে সেম লেফট, ওটা রাইট, এটা লেফট। আর
থাকবে আর হচ্ছে লেফট কোলন। রাইট কোলন ছিল 1 নম্বরে। আচ্ছা 4 এ হচ্ছে লাম্বার রিজিয়নের রাইট কোলন। আবার ছবিটা এঁকে দিলে বুঝতে পারবে। রাইট কোলন আম্বিলিকাস রিজিয়নে আম্বিলিকাস আর ইন্টেস্টাইন। আর লেফট লাম্বার রিজিয়নে লেফট কোলন। 7 নাম্বার রাইট ইলিয়াক অ্যাপেন্ডিক্স আর সিকাম। অ্যাপেন্ডিক্স আর সিকাম। সিকাম সিকাম। 8 এ আছে সিগময়েড কোলন। আর রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান। 9 এ আছে ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলন। এটা আপনারা নেটে একবার দেখে নিতে পারেন যে পুরো 9 রিজিয়নে অর্গান বেসিক ছবিটা, তাহলে পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে? বা যদি বই দেওয়া থাকে অ্যাপেন্ডিক্সটা অলওয়েজ রাইট সাইড। এটা কি মেল ফিমেল একই? এখান থেকে নোট দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। বই বলতে বিডি ঘোষ একটা আছে। বিডি ঘোষের বই খুবই আর কি ইয়েতে লেখা, মানে একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। ওটা ইজি। এটা বাংলা? বিডি ঘোষ। আচ্ছা আমাদের এই সাবজেক্টটা তো অ্যানাটমির মধ্যে পড়ছে। হ্যাঁ এটা anatomy, অ্যানাটমিটা কিন্তু একটু জানা দরকার। এটা anatomy। বলছি অ্যানাটমিটা আমাদের খুব ভালো করে জানা দরকার। বিডি ঘোষ বিডি ঘোষ হচ্ছে anatomy বই। যদি ওটা কিনবেন মনে করেন কিনতে পারেন, আমার কাছে বিডি ঘোষ আছে। যদি কারোর মনে হয় যে কেনার আগে বইটা একবার দেখবো, আমি বললে আমি এখানে নিয়ে আসবো, আপনারা একবার দেখতে পারেন। যদি মনে হয় সুটেবল আপনারা দেখুন, যদি না মনে হয় নেবেন না। বা যদি মনে হয় এই পোর্শনটা একটু ছবি তুলে নিলাম, সেটাও করতে পারেন। ঠিক আছে? সারা জীবনই লাগবে এগুলো। নেটে কি বললেন? নেটে হ্যাঁ নেটে আপনি গুগলে সার্চ করুন 9 রিজিয়নে কোথায় কোন অর্গান দিলাম, যেটা লিখে দিলাম এক্স্যাক্টলি ছবিটা দেখে ক্লিয়ার। তাহলে স্টেগো কোথায় কোথায় বসাবেন আর অ্যাবডোমেন কিভাবে টেবিল দাও তো। মেসেজ দাও। ম্যাডাম আমাকে দিয়ে দেখতে পারেন। সিনিয়র সিটিজেন হ্যাঁ পকেটে নিয়ে ঘুরি। আচ্ছা এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি কোথায় কি অর্গানগুলো রয়েছে। ঠিক আছে? এইটার মধ্যে পুরো পরিষ্কার করা আছে। এবার অর্গানগুলো চিনতে হবে। দেখবেন রিবসের নিচ থেকে লিভার আছে, গলব্লাডার আছে। এটা ওই ছবিটা পাঠিয়ে দিন। আমি আচ্ছা সবথেকে ভালো করে পাঠিয়ে দিন। ওইটা ওখানে 5 মিনিট দিয়ে দিলে ওরা পাঠিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা এই বংশের কোনো চ্যাপ্টার দিয়েছে নাকি? বংশের তো অ্যানাটমি আর দিয়েছে নাকি? আমাদের প্রথমে আলোচনাই করতে কি তখন আরকে দাসটা নিয়েছিলেন অ্যানাটমি ক্লাস, তখন এগুলো সব দিয়েছিলেন আমার সাথে যেমন এগুলো লেখা আছে। বংশটা আমরা পাঠিয়ে উনি ইয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা পার্সেন্ট আপনি বলেছিলেন আরকে দাসকে, মানে দেখি প্র্যাকটিক্যালি দেখিয়েছিলেন, মানে